তানিশা, তুমি তাহলে ওনার সাথে ওনার গাড়িতে চলে যাও। আমি আমার ড্রাইভারকে কল দিচ্ছি, আমাকে এসে নিয়ে যাবে। তোমাদেরকে কষ্ট করে হসপিটালে আসার জন্য ধন্যবাদ। তাহলে তোমার ড্রাইভার আসা অবধি আমরা ওয়েট করি। তুমি এখানে বেঞ্চটাতে বসো প্রিয়। তানিশার কথা শুনে প্রিয় পাশে থাকা বেঞ্চে বসলো। তারপর তানিশা প্রিয়র পাশে বসে জিজ্ঞেস করলো, আমি যে জায়গায় ছিলাম তুমি সেখানে এত দ্রুত কি করে আসলে প্রিয়? আমি তো আগে থেকে এইখানে ছিলাম, গাড়ি স্টার্ট দেবো চলে যাওয়ার জন্য, তখনই তোমার মেসেজ পেলাম, তাই সেখানে বসেই তোমার সাথে কথা বলছিলাম। জানালায় এক মেয়ে ফুল নিয়ে এলো বিক্রি করতে, তখন বাইরে তাকিয়ে রাস্তার ওপাশে তোমাকে দেখতে পেলাম। তুমি পানি দিয়ে মুখ ধুচ্ছিলে। একটু আগেই তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায়, কিন্তু তোমার কোনো রিপ্লাই না পেয়ে ওয়েট করছিলাম। আর তারপর তো তোমাকেই দেখতে পেলাম, ভাবলাম তোমার সাথে গিয়ে দেখা করি, তাই গাড়ি থেকে নেমে ওই মেয়ের কাছ থেকে ফুল কিনে নিয়ে রাস্তা পার হয়ে আসছিলাম তোমার কাছে, কিন্তু তখনই ট্রাকটা এসে সব তছনছ করে দিল। ছুটে গেলাম তোমাকে বাঁচাতে। এখনও মনে হলেই শিউরে উঠছি প্রতিবার। কিন্তু তুমি গাড়ির থেকে কখন আর কিভাবে নামলে? প্রিয়র প্রশ্নের জবাবে তানিশা বলল, পানি দিয়ে মুখ ধোয়ার পর হঠাৎ বিড়ালের বাচ্চার মিউ মিউ শব্দ শুনতে পেলাম। সেটা দেখতে গাড়ি থেকে নেমে যাই দ্রুত, কিন্তু ধরার আগেই দৌড় দিয়ে চলে যাই। আমি ঘুরে তাকাতেই দেখতে পেলাম গাড়ির অবস্থা। দৌড়ে গাড়ির কাছে গিয়ে তোমায় দেখতে পেলাম আমি। ও আচ্ছা, বুঝেছি। তুমি কোনো চিন্তা করো না, এই ট্রাক ড্রাইভারকে ধরার ব্যবস্থা করব আমি, তারপর ওর শাস্তি। প্রিয়র কথার মাঝে আয়াত বলল, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি সেই ব্যবস্থা ইতিমধ্যেই করে ফেলেছি। পুলিশ ইনফর্ম করে দিয়েছে আমি, যদিও ওই ড্রাইভারকে ঘটনাস্থলে পুলিশ পায়নি, কারণ সে পালিয়েছে, তবে খোঁজা শুরু করে দিয়েছে পুলিশ। আসলে আমার অনেক পরিচিত লোক আছে, তাদের মাধ্যমে আমি খুব দ্রুতই। প্রিয়র কথা শুনে আয়াত ওর মাস্ক খুলে বলল, আপনি মনে হয় ঠিকভাবে চিনতে পারেননি, আমি আয়াত শেহজাইন। আমার আপনার চেয়ে বেশি পরিচিত লোক রয়েছে যারা অনেক বেশি পাওয়ারফুল। আয়াতকে দেখে প্রিয় বসা থেকে উঠে দাঁড়িয়েই বলল, আরে আয়াত শাহজেনি যে, আমার কি সৌভাগ্য, আমি আপনাকে সরাসরি দেখার সুযোগ পাচ্ছি। যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটা ছবি তুলতে চাই। তানিশার হাতে প্রিয় ওর ফোন ধরিয়ে দিয়েই বলল। একটা ছবি দাও তানিশা। তারপর তানিশা ওদের ছবি তুলে। একটু পরে প্রিয় ড্রাইভার চলে এলো। প্রিয় ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপর আয়াত গাড়িতে উঠে বসে তানিশাকে উঠতে বলল। তানিশা গাড়িতে উঠলে আয়াত গাড়ি স্টার্ট দিল। ছায়ানীরের সামনে এসে তানিশাকে নামিয়ে দিল। পুরো রাস্তায় ওরা কেউ কোনো কথা বলেনি। তানিশা গাড়ি থেকে নামার পর আয়াত ওকে ডাক দিয়ে বলল, মিস তানিশা শুনুন, সবাই ফ্রেন্ড হওয়ার সুযোগ পায়, আপনাকে জড়িয়ে ধরার সুযোগ পায়, আর আমি এখন আপনার বড় বোনের বেস্ট ফ্রেন্ড হয়ে রইলাম। কথাটি বলে আয়াত আর এক মুহূর্ত দেরি করলো না। তানিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। তানিশা ছায়ানীরে চলে আসে। আজ সোমবার। আরিশ চলে যাওয়ার 2 দিন পার হয়ে গিয়েছে। আরিশের বাবা শহরের বাহিরে, তাই এখনো আরিশের বিয়ের ব্যাপারে ওর বাবাকে জানানোর সুযোগ পায়নি। একটু আগে আরিশ এই কথা হিয়াকে কল দিয়ে জানায়। এই 2 দিনে তানিশা নিয়মিত ফোন দিয়ে প্রিয়র খবর নিয়েছে, কিন্তু আয়াতের সাথে তানিশার আর কোনো দেখা বা কথা হয়নি। তানিশাও যোগাযোগ করার চেষ্টা করেনি। অন্যান্যকে পড়াতে গিয়েছিল যখন, তখন ভেবেছিল হয়তো আয়াতের সাথে দেখা হবে, কিন্তু আয়াত একদিনও আসেনি সে বাসায়। বুধবার রাতে আরিশিয়াকে কল দিয়ে জানায় ওর বাবা এখনো ফিরে আসেনি, তাই আগামীকাল ওর বাবা যে শহরে আরিশ সেখানেই যাবে। সেখানে গিয়ে ওর বাবার সাথে কথা বলে একদম ওখান থেকে সোজা এয়ারপোর্টে গিয়ে বিডির উদ্দেশ্যে রওনা হবে। আর আরিশ বিয়ের জন্য শপিং করে ফেলেছে। হিয়াকে ভিডিও কলে সেসব দেখিয়েছে। তানিশা ও হিয়া দুজনেই পছন্দ করেছে সবকিছু। বৃহস্পতিবার রাতে হিয়ার বাবা মিস্টার ওয়াজিদ ইসলাম হিয়ার রুমে এসে বললেন, হিয়া, আরিশ আর ওর বাবা তো আজ এলো না, ওরা কি তাহলে কাল সকালে আসবে? কথা হয়েছে তোমার সাথে? হ্যাঁ বাবা, আগামীকাল বিয়ের আগেই চলে আসবে ওরা। আচ্ছা, তাহলে তো হলোই। আমি আর আয়াত মিলে প্রায় সব প্রস্তুতি নিয়েই ফেলেছি। কথাটি বলে হিয়ার বাবা চলে গেলেন। একটু পরে তানিশা মেহেদি হাতে হিয়ার রুমে ঢুকে বলল, হিয়াপি, আরিশ ভাইয়ের ফোন অফ কেন? কথা হয়েছে তোর সাথে? হ্যাঁ, এখন ফ্লাইটে আছে, এই জন্যই অফ। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি মেহেদি নিয়ে এলাম তোকে পরিয়ে দেবো বলে, তাই ভাবলাম আরিশ ভাইয়াকেও জানাই একটু। এর জন্যই আমাকে উনি কি গিফট দেবে?
তানিশা হাসলো। হিয়া জোর করে হাসার চেষ্টা করলো, কারণ হিয়ার মনে এখন আরিশকে নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা। হিয়া পরপর দুটো মিথ্যে কথা বলেছে হিয়ার বাবা ও তানিশাকে, কারণ আরিশের সাথে হিয়ার লাস্ট কথা হয়েছিল আজ ভোরের দিকে। তখন আরিশ ওর বাবার অফিসে ঢুকবে কথা বলার জন্য। এরপর হিয়া ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে 10টার দিকে তখন ফোনে দেখতে পাই আরিশ অনেক আগে দুটো কল দিয়েছিল, কিন্তু হিয়া ঘুমিয়ে থাকার কারণে ধরতে পারেনি। এরপর হিয়া কল ব্যাক করে, কিন্তু ফোন যায় না। আরিশের নেট কানেকশন অফ থাকায় অফলাইনে কল যায় না, তাই হিয়ার ফোনে কল দেয়, কিন্তু ফোন অফ। এরপর থেকে রাত পর্যন্ত যতবারই ট্রাই করেছে ফোন অফ ছিল। হিয়ার দুশ্চিন্তা বেড়ে যায়। হিয়া ভাবে তাহলে কি আরিশের বাবা বিয়েতে রাজি হয়নি? একটু পরে নিজেকে সান্ত্বনা দিয়ে হিয়া বলে, আরিস তো বলেছিল ওর বাবার ওখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যাবে। ফ্লাইট ধরতে হয়তো লেট হয়েছিল খুব বেশি, তাই হয়তো বিমানে ওঠার আগে আমাকে আর জানাতে পারেনি। কাল সময় মতো অবশ্যই আরিস চলে আসবে। হিয়াকে অন্য মনস্ক দেখে তানিশা জিজ্ঞেস করলো কিছু হয়েছে কিনা। হিয়া প্রসঙ্গ পাল্টে নিয়ে অন্য আলোচনায় শুরু করলো। শুক্রবার জুম্মার নামাজের পর বিয়ের সময় নির্ধারণ করা হয়েছে। জুম্মার নামাজে যাওয়ার আগে হিয়ার বাবা চিন্তিত হয়ে বললেন, এখনো তো আরিশ আসছে না, আমি একটু আগে কল দিয়েছিলাম, ফোন তো অফ। হিয়ার বাবা জবাব দিল, তুমি চিন্তা করো না বাবা, আরিস চলে আসবে, তুমি নামাজ পড়ে এসো। চিন্তিত হয়ে ওয়াজিদ ইসলাম চলে গেলেন। নামাজের পর সব মেহমান চলে এসেছে। আয়াত, যারা, আরিয়ান, তাসনিম, তাহসান, ওর বাবা, মা এবং ওয়াজিদ ইসলামের কয়েকজন বন্ধু। তানিশার বাবা বাড়ি থেকে তানিশার মাকে নিয়ে আজ সকালে এসেছেন। কাজী এসে অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবৎ। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। সবাই আরিশকে ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু বরাবরের মতো ফোন অফ। ওয়াজিদ ইসলাম দ্রুত পায়ে হিয়ার রুমে প্রবেশ করলেন। হিয়া সেই দুপুর থেকে শাড়ি পরে বসে আছে। ওর পাশে রয়েছে তানিশা, যারা, তাসনিম, তানিশার মা, হিয়ার মা। বাকিরা সবাই নিচে ওয়েট করছে। ওয়াজিদ ইসলাম হিয়ার কাছে এসে বললেন, তোমার আরিশের সাথে শেষ কখন কথা হয়েছে? গতকাল ভোরে। তখন কোথায় ছিল? ওর বাবা শহরের বাইরে যে অফিসে গিয়েছিলেন সেখানে। এরপর আর কথা হয়নি? না। ওয়াজিদ ইসলাম কঠোর কণ্ঠে বললেন, ওরা বিডির উদ্দেশ্যে রওনা হয়েছে কি হয়নি তুমি তো সেটাই জানো না, তাহলে গতকাল কেন বললে যে ওরা চলে আসবে? আমি যে ওর উপরে ভরসা করলাম, এটাই কি তার নমুনা? নিচে এক একজন এক এক কথা বলছে। যদি তোমাকে বিয়ে নাই করতো তবে বিয়ের আয়োজন করার কোনো কথা কেন বলেছিল? আমারই ভুল হয়েছে তোমাদেরকে বিশ্বাস করে। শুধুমাত্র আরিশের সাথে তোমার বিয়ে দিতে আমি তাহসানের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছি। মিসেস মাহমুদা খানমের কথা শুনে সবাই দরজা দিকে তাকালো। এতক্ষণ পর নীরবতা ভেঙে হিয়া বলল, আরিস আসার সময় এখনো পেরিয়ে যায়নি, আমি ওর জন্য অপেক্ষা করব। হিয়ার কথা শুনে ওয়াজিদ ইসলাম প্রচন্ড রেগে গিয়ে বললেন, তোমার মনে হয় ও আর আসবে? পালিয়েছে ও, প্রতারক, দ্রুত, বদমাস ছেলে একটা। আমার ওকে বিশ্বাস করাই ঠিক হয়নি। নিজের ফোনের সাথে সাথে ওর বাবার ফোন অফ, যোগাযোগ করার আর কোনো ওয়ে নেই। আমি ওকে জেলের ভাত খাওয়াতে পারলে খুশি হতাম। কথাগুলো বলে ওয়াজিদ ইসলাম সেখান থেকে বের হয়ে চলে গেলেন। তার পেছনে মিসেস মাহমুদা খানমও বের হয়ে গেলেন। হিয়া পুরোপুরি স্তব্ধ হয়ে বসে আছে। হিয়ার বিশ্বাস আরিশ আসবেই। হয়তো প্রথম ফ্লাইট মিস হয়ে গিয়েছে, পরের ফ্লাইটে আসছে, তাই লেট হচ্ছে। দেখতে দেখতে রাত 10টা বেজে গিয়েছে। হিয়া ওর রুমে একা বসে আছে, কাউকে যেতে দিচ্ছে না। বাকিরা সবাই নিচে। হিয়ার বাবা, তাহসানের বাবা ও মা তাহসানকে বোঝাচ্ছে হিয়াকে যেন বিয়ে করে, কিন্তু তাহসান তাতে কোনো কথা শুনছে না। এভাবে হিয়ার ইচ্ছের বিরুদ্ধে তাহসান কখনোই হিয়াকে বিয়ে করবে না। হিয়ার বাবা ওয়াজিদ ইসলাম বললেন, তাহসান, আমি হিয়াকে রাজি করাবো। না আঙ্কেল, এটা কখনোই সম্ভব না। আমি হিয়াকে বিয়ে করতে পারবো না। ওয়াজিদ ইসলাম হিয়ার রুমে গিয়ে দরজায় শব্দ করতে লাগলেন জোরে জোরে। কিছুক্ষণ পর হিয়া দরজা খুলে দিল। তুমি আমাকে মানুষের সামনে আর কতটা নিচে নামাতে চাও?
আজকে শুধুমাত্র তোমার জন্য আমাকে কতটা অপমানিত হতে হচ্ছে জানো তুমি? তুমি যখন আরিশকে ফোনেই পাচ্ছিলে না, তাহলে কেন আরো আগে আমাদের বিয়ের আয়োজন বন্ধ করতে বলনি? তুমি কি এখনো বুঝতে পারছো না যে ওই ছেলে তোমাকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে তোমার সাথে? সেই সকাল থেকে অপেক্ষা করছো ওর জন্য, এখনো আসেনি আর আসবেও না কখনো, অথচ তুমি এখনো ওর আশায় বসে আছো। ইয়াসিন এখনো তোমাকে ওর ছেলের বউ করে নিতে রাজি আছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও দয়া করে বিয়েতে রাজি হয়ে আমাকে উদ্ধার করো। আমি আর এইসব নিতে পারছি না। তোমার মা অসুস্থ হয়ে গিয়েছে, বিছানা থেকে উঠতে পারছি না। তোমার কি সেদিকে খেয়াল আছে? কথা কেন বলছো না? হিয়া চুপচাপ বিছানায় বসে আছে। ওর বাবা কোনো কথাই জবাব দিচ্ছে না। ওয়াজিদ ইসলাম আবার বললেন, এই 2 দিনের ভালোবাসার জন্য তুমি আজ তোমার বাবা মায়ের সাথে কথা বলা ভুলে যাচ্ছ? তুমি তো এমন ছিলে না হিয়া। আমরা কি তোমার কখনো খারাপ চেয়েছি? আমরা চাই তুমি ভালো থাকো। ভুলে যাও ওই ছেলের কথা, তাহসানকে বিয়ে করতে রাজি হয়ে যাও। শুনতে পাচ্ছ হিয়া? হিয়া এখনো চুপ। ওয়াজিদ ইসলাম বের হয়ে চলে এলেন। তানিশা ওর বাবা গিয়ে বলল, বাবা, তুমি চাচুকে বোঝাও না একটু। তাহসান ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য কেন ওদেরকে জোর করছো? তুমি না করো, আরিশ ভাইয়ের জন্য আমরা আর কিছুদিন ওয়েট করতে পারি না? আমার কি আর সে মুখ আছে তানিশা? আমি এখন কোন মুখে ভাইজানকে গিয়ে বলবো আরিশের জন্য অপেক্ষা করার কথা? সেদিন তো ভাইজান আমার উপরে ভরসা করেই আরিশকে বিশ্বাস করেছিল, কিন্তু আরিশ সে বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। তাই আমার মনে হয় আরিশ নয়, বরং তাহসানই হিয়ার জন্য উপযুক্ত। ভাইজানের সাথে আমি একমত। তানিশা ওর বাবার কথা শুনে আশাহত হলো। আয়াত, যারাও আরিয়ান ফিরে এসেছে। ওরা এয়ারপোর্টে গিয়েছিল আরিশের খোঁজে, কিন্তু পায়নি। আরিশের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। আরিশ কানাডা, অন্যান্য বন্ধুর নাম্বার আয়াতের কাছে নেই। মিস্টার ওয়াজিদ ইসলাম নিচে নেমে এসে সবার উদ্দেশ্যে বললেন, আপনাদের সবার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি অন্তত দুঃখিত। পারলে আমাকে মাফ করে দিয়েন। আজকে এখানে আর কোনো বিয়ে হবে না। আর ইয়াসিন, আমাকে মাফ করে দিস। আমি হিয়াকে বিয়ের জন্য রাজি করাতে পারিনি। আমি খুবই লজ্জিত। আপনারা এখন আসতে পারেন। কেউ কোথাও যাবে না। বিয়ের প্রস্তুতি শুরু করতে বলা আয়াত। আমি তাহসানকে বিয়ে করতে রাজি আছি। হিয়ার কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকালো। সকলে প্রচন্ড অবাক হয়ে গিয়েছে হিয়ার কথা শুনে। তাহসান তো পুরোপুরি বাকরুদ্ধ। হিয়া সিঁড়ি দিয়ে নিচে নামতে তাহসান দৌড়ে গিয়ে বলল, হিয়া, আপনার মাথা ঠিক আছে তো? এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনি আমাকে বিয়ে করতে পারেন না, কখনোই এটা সম্ভব না। সব কিছুই সম্ভব তাহসান, আর আমার মাথা পুরোপুরি ঠিক আছে। আমি আপনার সাথে আলাদা কথা বলতে চাই। কথাটি বলে তাহসান হিয়ার হাত ধরে উপরে নিয়ে গেল। হঠাৎ আপনার এমন উৎকট সিদ্ধান্তের কারণ জানতে পারি? তাহসানের প্রশ্নের জবাবে হিয়া বলল, সবাই তো সেটাই চাইছে যে আপনার সাথে আমার বিয়ে হোক। কিন্তু আপনি কি চাইছেন? আপনি কেন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছেন? আপনাকে কি ওয়াজেদ আঙ্কেল জোর করেছেন? আমাকে বিয়ে করতে কোনোভাবে বাধ্য করছেন? আমাকে বলুন, আমি আপনাকে হেল্প করতে চাই হিয়া। হিয়া এগিয়ে এসে বলল, যদি আমাকে সত্যি হেল্প করতেই চান তাহলে বিয়ে করুন আমাকে। এটা আমি পারবো না হিয়া। কাল যদি আরিশ ফিরে আসে তখন আপনি কি করবেন? ওর ফিরে আসা বা না আসাতে আমার এখন আর কিছুই যায় আসে না। আমি যদি আপনাকে বিয়ে করি, আপনার কি মনে হয় যে আমরা কেউ সুখী হতে পারবো? শুধু শুধু এভাবে রাগের মাথায় হুটহাট কোনো ডিসিশন নেবেন না হিয়া। আমাকে বিয়ে করতে আপনার আপত্তির কারণটা জানতে পারি? হিয়া প্রশ্ন শুনে তাহসান তাচ্ছিল্যে হাসি হেসে জবাব দিল, সেটা কি আপনি জানেন না? আরিশ ও আপনি একে অপরকে পাগলের মতো ভালোবাসেন। আমি কি আপনাদের মাঝে এসে আমাদের 3টা জীবন নষ্ট করে দেই? অন্য কোনো কারণ নেই আর? তাহসান স্পষ্ট জবাব দিল, না। তাহলে আমার অনুরোধ থাকবে, দয়া করে আমাকে বিয়ে করুন। আমাকে এই বাসা থেকে নিয়ে যান। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। বাবাকে বলে দেবেন বিয়ের পরে আপনি আমাকে আপনাদের বাসায় নিয়ে যাবেন। আর এটাও বলে দেবেন আর কোনো দিনও যেন এই বাসায় আমাকে আসতে না বলে।
তাদেরকে ভুলে যেতে বলবেন যে হিয়া নামে তাদের কোনো মেয়ে ছিল। আপনি তো আমাকে বিয়ে না করেও এই বাসা থেকে চলে যেতে পারেন দূরে। আপনি চাইলে আমি আপনাকে এক্ষুনি তানসাদের গ্রামের বাড়িতে রেখে আসব, সেখানে থাকবেন। তাহসানের কথা শুনে হিয়া হাসতে লাগলো। কিছুক্ষণ পর বলল, তাহলে আপনার আঙ্কেলের ভাষায় তার সো কল্ড মান সম্মান যে আর থাকবে না। সে চায় আমি আপনাকে বিয়ে করে তার মান সম্মান রক্ষা করি। আজকের উপস্থিত অতিথিরা যেন তার দিকে আঙুল তুলতে না পারে সেই ব্যবস্থা করতে চাইছে। আপনার আঙ্কেল তাদের ভালোবাসার সাথে আমার আরিসের দুদিনের ভালোবাসার তুলনা করেছে। আপনার আঙ্কেল প্রথমে আরিসের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়নি, রেজা চাচুর কথাই রাজি হয়েছিল। আর এখন আরিসের সাথে আমার বিয়ে না হয় আমাকে ভুল প্রমাণ করতে চাইছে। আজ যদি আপনার সাথে আমার বিয়ে না হয় তাহলে সারা জীবন আপনার আঙ্কেলের কাছে আমার করা এই ভুলের জন্য কথা শুনতে হবে। আমি কখনো তার মতের বিরুদ্ধে যাইনি, এবার গিয়েছিলাম আর এবারই সব ঝামেলা হয়েছে। সেটাই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আপনার আঙ্কেল। আপনার কি এখনো মনে হয় আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে কোনো ভুল করেছি? বলুন। তাহলে চলুন করা যাক বিয়ে। তাহসানের জবাব শুনে হিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। হিয়া নিজেকে সামনে ধীর কণ্ঠেই বলল, আপনি নিচে যান, আমি একটু পরেই আসছি। তাহসান বের হয়ে যেতে হিয়া কান্নায় ভেঙে পড়ল। নিজের কান্না লুকাতে বেসিংয়ে গিয়ে চোখে মুখে অজস্র পানি ঝাপটা দিতে লাগলো। তাহসান নিচে নেমে বলল, আয়াত, কাজীকে কল দিয়ে আসতে বল এক্ষুনি। হিয়া আর আমার বিয়ে হবে আজ। তাহসানের কথা শুনে তানিশা, যারা, আয়াত তিনজনই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল তাহসানের দিকে। আয়াত, তানিশা, যারা, আরিয়ান ও তাসনিম বাদে বাকি সবাই এই খবর শুনে খুব খুশি হলো। তাহসান সোফায় গিয়ে বসতে আয়াত ওর পাশে গিয়ে ধীরে ধীরেই বলল, তাহসান, হুট করে বিয়ের ডিসিশন নেওয়াটা কি ঠিক হলো? তুই কিন্তু এটা ভাবিস না যে আমি আমার জন্য তোকে হিয়াকে বিয়ে করতে বারণ করছি। সেটা আমি জানি আয়াত, তুই হিয়াকে ভালোবাসিস না। তুই যদি ভালোবাসতি আজকে আমি নিজে হিয়াকে তোর হাতে তুলে দিতাম, কিন্তু তোর জীবনের সাথে এখন অন্য কেউ জড়িয়ে তাই তোকে এসবের মধ্যে আনেনি। কিন্তু যদি আরিশ ফিরে আসে? আয়াতের প্রশ্ন শুনে তাহসান বলল, সেসব ব্যাপারে আমার হিয়ার সাথে কথা হয়েছে। কিন্তু আয়াত কিছু বলার আগে হিয়া নিচে চলে আসে। তাহসানের মা মিসেস মাহমুদা খানম হিয়াকে সোফায় তাহসানের পাশে এনে বসায়। হিয়ার মাকে তানিশার মা ধরে একটা চেয়ারে বসিয়ে রেখেছেন। তানিশা হিয়ার কানের কাছে গিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আপু, আরিশ ভাইয়া ফিরে আসলে? চুপ কর তানিশা, ওর নাম শুনতে চাই না আমি। তানিশা আর কিছু বলে না, চুপ করে হিয়ার পাশে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তাহসান ও হিয়ার বিয়ের পড়ানো শেষ হয়। সবাই আলহামদুলিল্লাহ পড়ে। তাহসান কবুল বলা শেষ করে দাঁড়িয়ে গিয়ে বলল, বিয়ে শেষ, এখন থেকে হিয়া আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। কথাটি বলে তাহসান হিয়ার হাত ধরে বের হয়ে যাচ্ছিল, তখন ওয়াজিদ ইসলাম বললেন, তাহসান বাবা, হিয়াকে এক্ষুনি কোথায় নিয়ে যাচ্ছ? তাহসান ঘুরে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এখন ওর সেখানে থাকা উচিত। আপনি বোধহয় ভুলে গিয়েছেন আঙ্কেল যে মেয়েরা বিয়ের পর তার শ্বশুর বাড়িতে থাকে। আমিও হিয়াকে সেখানে নিয়ে যাচ্ছি। কিন্তু বাবা, আমি তো এখন শুধু বিয়েটা পড়িয়ে রাখতে চাইছিলাম, পরবর্তীতে অনুষ্ঠান করে। আর কোনো অনুষ্ঠান হবে না এই বিয়ের। ধর্মীয়ভাবে ও আইনগতভাবে হিয়া আমার স্ত্রী, তাই আমার মনে হয় না আর কোনো অনুষ্ঠানের প্রয়োজন আছে। আয়াত, মিডিয়াকে জানিয়ে দে হিয়া আর আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, পরিবার সেটা মেনে নিয়ে আমাদের বিয়ে দিয়েছে। আর বাইরে আর কোনো কথা যেন আর কারো মুখে কখনো না শুনি আমি। হিয়ার প্রতি অসম্মানজনক কোনো কথা আমি সহ্য করব না। কয়েকদিন পর হিয়াকে নিয়ে। ওয়াজিদ ইসলামকে থামিয়ে দিয়ে তাহসান বলল, আমার শেষ কথাটা আপনার উদ্দেশ্যে ছিল আঙ্কেল। আর কিছু কথা বলে, হিয়াকে আমি আজ আর এখনই নিয়ে যাব। আমাকে আপনি আটকানোর কোনো অধিকার রাখেন না। শুনে রাখুন, হিয়া আর কখনো এই ছায়ানিরা আসবে না। আশা করব আপনারাও আমাদের বাসায় যাবেন না। হিয়া নামে যে আপনাদের কোনো মেয়ে ছিল সেটা ভুলে যাবেন দয়া করে।
কথাগুলো বলে তাহসান হিয়াকে নিয়ে বের হয়ে চলে যায়। তাহসানের এমন আচরণে সবাই অবাক হয়ে যায়। আয়াত বুঝতে পারে তাহসান এখন প্রচন্ড রেগে আছে। আয়াত জানে তাহসান সহজে রাগ করে না, তবে একবার যদি রেগে যায় তখন আর আগের শান্ত তাহসানের সঙ্গে ওর কোনো মিলেই পাওয়া যায় না। তাহসান হিয়াকে নিয়ে বের হয়ে যেতে ওয়াজিদ ইসলাম ধপ করে সোফায় বসে পড়েন। ইয়াসিন চৌধুরী এগিয়ে গিয়েই বলল, ওয়াজেদ, তাহসানের কথায় কিছু মনে করিস না। ওর আগের মাথায় এসে বলেছে হিয়াকে নিয়ে কিছু ভাবিস না। আমরা ওকে আমাদের মেয়ের মতোই দেখে রাখবো। আর তাহসানের রাগ কমে গেলে ও নিজেই হিয়াকে তোদের সাথে দেখা করতে নিয়ে আসবে। আজ আমরা আসি তাহলে। এরপর ইয়াসিন চৌধুরী মিসেস মাহমুদা খানমকে নিয়ে চলে যায়। বাকি মেহমানরাও চলে যায়। আরিয়ান, তাসনিম, যারা, আয়াত চলে যায়। তানিশার বাবা ও মা রাতে তাদের গ্রামে ফিরে যায়। যাওয়ার আগে ওয়াজিদ ইসলামের কাছে তানিশার বাবা ক্ষমা চায়, তবে ওয়াজিদ ইসলাম কারোর কথা কোনো জবাব দেয় না, সেইভাবে সোফায় বসে থাকেন। তানিশা হিয়ার মা মিসেস শবনমকে ওনার রুমে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে শুয়ে দেয়, কিন্তু তিনি ঘুমান না। মেয়ের জন্য চোখের পানি ফেলতে থাকেন নীরবে। তানিশা গিয়েও ওয়াজিদ ইসলামকে শুয়ে পড়তে বললেন। তিনি তানিশাকে গিয়ে ঘুমিয়ে পড়তে বলেন। তানিশা হিয়ার রুমে চলে যায়। সেখানে গিয়ে বসে বসে কাঁদতে থাকে ওর ভাই আরিশের জন্য, যে এখন কোথায় আছে কেউ জানে না। তানিশা আরিশের উপর খুব রাগ হয়, কেন এভাবে তার ফোনটাকে কষ্ট দিল আরিশ। তাহসান হিয়াকে নিয়ে গাড়ি চালিয়ে বাসায় চলে আসে ওদের। হিয়া শুধু গাড়িতে একবার তাহসানকে ধন্যবাদ জানিয়েছিল, এছাড়া ওদের মধ্যে আর কোনো কথাই হয় না। পুরো রাস্তা নীরব থাকে দুজন। তাহসান গাড়ি থেকে নেমে হিয়ার জন্য গাড়ির দরজা খুলে দেয়। হিয়া গাড়ি থেকে নেমে তাহসানের পেছনে পেছনে বাসায় ঢোকে। তাহসানের বাসায় ঢুকেই উপরে ওর রুমে চলে যায়। হিয়া কি করবে বুঝতে না পেরে নিচে লিভিং রুমে সোফায় বসে থাকে। একটু পর তাহসানের মা বাবা আসেন। হিয়াকে নিচে বসে থাকতে দেখে মিসেস মাহমুদা বললেন, হিয়া কোনো জবাব দেয় না। মাহমুদা খানমের পেছন পেছন তাহসানের রুমে যায়। হিয়াকে তাহসানের রুমের দরজা দেখিয়ে দিয়ে তিনিও চলে যান। হিয়া দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দই আসে না। আবার নক করতে তাহসান বলল, দরজা খোলাই আছে, ভিতরে আসুন। হিয়া রুমে ঢুকে দেখতে পেল পুরো রুম অন্ধকার। হঠাৎ তাহসানের রুমের বাতি জ্বালিয়ে দিল। হিয়া দেখতে পেল তাহসান বেডে হেলান দিয়ে নিচে বসে আছে। তাহসান উঠে দাঁড়িয়ে বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি বের হয়ে যাচ্ছি, আর আসবো না রাতে, তাই আপনি আপনার মতো থাকতে পারেন। চাইলে দরজাটা ভেতর থেকে লাগিয়েও রাখতে পারেন, কেউ ডিস্টার্ব করবে না আপনাকে। কথাগুলো বলে হিয়াকে পাশ কাটিয়ে দ্রুত বের হয়ে চলে যায় তাহসান। নিচে তাহসানকে দেখতে পেয়ে ওর মা বলল, আমি খাবো না এখন, হিয়ার খাবার দিয়ে আসছি, দাও আমাকে। তাহসান হিয়ার খাবার নিয়ে ওর রুমে ঢোকার আগেই দরজায় নক করে বলল, হিয়া আসবো? আসুন। তাহসান ভিতরে ঢুকে টেবিলের উপরে খাবার রেখে নিচের দিকে তাকিয়ে বলল, আবার আসার জন্য দুঃখিত, মা আপনার জন্য খাবার দিয়ে পাঠালো, আর বিরক্ত করব না, আসছি, দরজাটা লাগিয়ে দিন। হিয়া বেডের উপরে বসেছিল। তাহসান ভেতরে ঢোকার সময় বসা থেকে উঠে দাঁড়ায়। হিয়া লক্ষ্য করলো তাহসান একবারও ওর দিকে তাকায়নি। কথা বলার সময় তাহসানের দৃষ্টি ছিল নিচের দিকে নিবদ্ধ। তাহসানকে বাসা থেকে বের হয়ে যেতে দেখে ওর মা মিসেস মাহমুদা বললেন, আসছি একটু বাইরে থেকে, আর হিয়া এখন ঘুমাবে একটু, তাই কেউ ডেকো না, আমি ওকে ভেতর থেকে দরজা লাগিয়ে রাখতে বলে এসেছি। তাহসান কথা শেষ করে বের হয়ে চলে যায়। হিয়া ধপ করে বসে পড়ল বেডের উপরে। ওর ভালো লাগছে না কিছুই, কেমন যেন দম বন্ধ লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হিয়া খেয়াল করলো তাহসানের রুমে বেলকনি রয়েছে। হিয়া দ্রুত সেখানে যায়। বাহিরে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। সেই আলোয় হিয়ার চোখ ওর হাতের মেহেদির উপরে পড়ল। সেখানে আরিশের নাম লেখা। আরিশের নাম দেখে হিয়ার মনে আটকে থাকা চাপা সব কষ্ট যেন কান্না হয়ে বের হয়ে আসতে চাইছে। হিয়া ও নিজের মাঝে আরিশের কোনো অস্তিত্ব রাখতে চায় না।
তাই বেলকনি থেকে বের হয়ে দ্রুত ওয়াশরুমে গেল। সেখানে বেসিং থেকে হ্যান্ড ওয়াশ নিয়ে হাতে লাগালো। তার পাশেই থাকা বডি স্ক্রাবার দিয়ে হাতে জোরে জোরে ঘষতে লাগলো। বেশ অনেকক্ষণ ঘষার পরও হিয়া ওর হাত থেকে আরিশের নাম মুছতে ব্যর্থ হলো। ওয়াশরুম থেকে বের হয়ে এসে নিচে বেডের পাশে বসে পড়ল। সেখানে বসে বসে কান্না করতে করতেই বলল, যখন আমাকে ছেড়ে এভাবে চলেই যাবি, তবে কেন এসেছিলি আমার লাইফে? বল না, কেন এসেছিলি আমার লাইফে? আমাকে এতটা মায়ায় কেন জড়িয়েছিস? কেন আমার বিশ্বাস এভাবে ভেঙে দিলি তুই? তাহলে কি তোর ভালোবাসা মিথ্যে ছিল? সব নাটক ছিল? কেন তুই আসলি না আরিস? কেন কেন আসলি না তুই? আমি তোকে কখনো ক্ষমা করব না। আজকে তোর আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, অথচ দেখ আজ আমি অন্য কারো স্ত্রী হয়ে গেছি। তুই আমাকে কথা দিয়ে কথা রাখিসনি আরিস, কথা রাখিসনি। হিয়া চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছিল খুব, তাই বেড থেকে একটা বালিশ নিয়ে মুখে চেপে ধরে জোরে চিৎকার করলো, যেন অন্য কেউ শুনতে না পায়। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে হিয়ার। সেইভাবেই বলতে লাগলো, আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি না তোকে, ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি তোকে, যা তুই ভাবতেও পারবি না। তুই আমাকে বিয়ে করতে চাস না বললেই পারতি, আমি চলে আসতাম তোর লাইফ থেকে। কিন্তু এভাবে কেন আমাকে বিয়ের আসর পর্যন্ত নিয়ে গেলি বল? কতটা সহজেই তুই সব কিছু শেষ করে দিলি, তাই না? অথচ আমি তোকে আমার শেষ নিঃশ্বাস অবধি চেয়েছিলাম রে। কতটা বোকা আমি, তাই না? হিয়া ওর গলায় থাকা আরিশের দেওয়া চেনটাতে হেসকা একটা টান দিল, কিন্তু ছিল না। তাই হিয়া আরো কয়েকবার সেটাকে টেনে ছিঁড়ে ফেললো একদম, তারপর দূরে ছুঁড়ে ফেললো আর পাগলের মতো হাসতে হাসতে বলল, দেখ আরিস, কিভাবে আমি তোকে নিজের লাইফ থেকে ছুঁড়ে ফেললাম। তুই কি ভেবেছিস আমি তোকে ছাড়া থাকতে পারবো না? একটু পরে আবার কাঁদতে কাঁদতে বলল, সত্যি তো আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আর তুই এটা ভালো করেই জানিস। আর তাই আমাকে এভাবে একা করে দিয়ে চলে গেলি। আমি তোকে ঘৃণা করতে চাই, প্রচণ্ড ঘৃণা করতে চাই, কিন্তু তোর ভালোবাসার কাছে যে আমি অসহায় রে। আমি নিজেকে ঘৃণা করি তোকে এখনো ভালোবাসার জন্য। তাহসান ওর পার্কিং এরিয়াতে রাখা ওর গাড়িতে বসে আছে। তাহসান বুঝতে পারছে হিয়াকে বিয়ে করে ও ওদের তিনজনের লাইফ নষ্ট করে ফেললো। ওরা কেউই কোনোদিন সুখী হতে পারবে না। না পারবে তাহসান কোনোদিন হিয়াকে ওর স্ত্রীর অধিকার দিতে, আর না পারবে হিয়া কোনোদিন আরিশকে ভুলে গিয়ে তাহসানকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে। আর সকল কিছুর জন্যই তাহসান আরিশকেই দায়ী ভাবছে। আরিশের উপর প্রচণ্ড রাগ হচ্ছে ওর। তাহসান যখন ছায়া নিরে ওর আর হিয়ার বিয়ের অ্যানাউন্সমেন্ট করলো, তখন যারার প্রতিক্রিয়ার কথা তাহসানের মনে পড়তেই তাহসান তাচ্ছিল্যের হাসি দিয়েই বলল, আমাকে তুমি এত অবহেলা করো, এরপরও কেন তোমাকে বলতে পারি না। আমি কাকে বিয়ে করেছি না করেছি তাতে তোমার কিছুই যায় আসে না। আমি পাগলের মতো এখনও তোমার পেছনে পড়ে আছি। সত্যি কতটা নির্লজ্জ বেহায়া আমি। তানিশা হিয়ার রুমের বেলকনিতে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। আরিশের প্রতি প্রচণ্ড অভিমান নিয়ে বলল, আমি তোমার হাতে হিয়াপিকে তুলে দিয়েছিলাম কি আজ এই দিনটা দেখবার জন্য? কেন হিয়াপিকে এতটা কষ্ট দিলে? তুমি ছাড়া কিভাবে থাকবে হিয়াপু? কোথায় আছো তুমি? ফিরে এসো ভাইয়া। এখন কিন্তু ফিরে এলেই বা কি হবে বলো? হিয়াপু কি মেনে নিতে পারবে তোমায়? আয়াত এখনো আরিশকে একের পর এক কল দিয়েই যাচ্ছে। হিয়ার বিয়ের পর আয়াত আবার এয়ারপোর্টে গিয়েছিল, এতক্ষণ সেখানেই বসেছিল। একটু আগে বাসায় ফিরে আবারও আরিশকে কল করেই যাচ্ছে, এই আশায় যদি আরিশ কলটা রিসিভ করে। রাত 3টের দিকে তাহসান বাসায় এলো, বাকিরা ঘুমিয়ে গিয়েছে। ওর রুমের সামনে এসে দাঁড়ালো, দরজায় নক করবে কিনা ভাবছে। তখনই শুনতে পেল ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ আসছে। তাহসান বুঝতে পারল হিয়া কান্না করছে, তাই আর ওকে বিরক্ত করলো না, সরাসরি ছাদে চলে গেল। সেখানে গিয়ে একটা চেয়ারে বসে ওর আর হিয়ার অনিশ্চিত জীবনের কথা ভাবতে লাগলো। পাখির কিচিমিচির আওয়াজে তাহসানের ঘুম ভাঙলো।
ছাদের চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল। ফোন বের করে দেখলো ভোর 6টা বাজে। তাহসানের আজ অফিসে যেতে হবে, রেডি হওয়ার ব্যাপার স্যাপারও আছে। তাই এখন ওর রুমে যাওয়ার ডিসিশন নিল। ওর রুমের সামনে গিয়ে বেশ কয়েকবার হিয়ার নাম ধরে ডেকে দরজায় নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না। দরজার লকে হাত ঘোরাতে তাহসান বুঝতে পারলো হিয়া দরজা ভেতর থেকে লক করেনি। তাই তাহসান দরজায় আবার নক করে বলল,